আমাদের সরকার, এনজিওস আছে, তারাও খুব বেশি অ্যাওয়ার না। ইভেন এখন পর্যন্ত আপনি যদি আমেরিকায় কোনো মানুষ দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যায় বা দৃষ্টি হুম। প্রতিবন্ধী মানুষকে সরকারি ভাবে একটা প্রণোদনা দেওয়া হয় এসব অ্যাসিস্টিভ টেক কেনার জন্য। আমাকেও গুনতে হবে, প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধিতার বিচারে নয়। আমি রাষ্ট্রের নাগরিক, সমাজের অংশ। সংবিধানেও আমার কথা স্পষ্ট করে বলা আছে। তাই অধিকার কিংবা সমতা বিধান করবার জন্য হলেও আমাকে গুনতে হবে, অবশ্যই গুনতে হবে। বর্তমান যুগকে বলা হয় চতুর্থ বিপ্লবের সময়। প্রযুক্তির অগ্রগতি এবং উন্নতি সাধনের সাথে সঙ্গতি রেখে আমাদের এই সময় চতুর্থ বিপ্লবে সত্যি প্রযুক্তি আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে, কাউকে পিছিয়ে রাখেনি, সবাই এগিয়ে যাচ্ছে সামনে। তা যারা দেখতে পাচ্ছে না, যারা শুনতে পাচ্ছে না, বলতে পারছে না, তারাও প্রযুক্তি ব্যবহার করতে পারছে। চোখে না দেখলেও, কথা বলতে না পারলেও, হাত নাড়াতে না পারলেও প্রযুক্তির সহযোগিতায় তুলতে পারছে ফেসবুকে স্ট্যাটাসের ঝড়, তৈরি করতে পারছে ইউটিউব কন্টেন্ট। এছাড়া অফিসের যাবতীয় কাজ, ইমেল চালাচালি, প্রজেক্ট তৈরি, পাওয়ার পয়েন্ট শিট সহ সবকিছু তৈরি করতে পারছে। তাই তাদেরকেও গুনতে হবে, অবশ্যই গুনতে হবে। দে শুড বি কাউন্টেড। শুধু দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাকেও গুনতে হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আশা করি আমাদের প্রথম পর্বটি আপনাদের খুব ভালো লেগেছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে প্রযুক্তি নিয়ে অনেকগুলো কথা বলার একটি কারণ, আমাদের আজকের যিনি অতিথি তিনি বাংলা সাহিত্যের ছাত্র হলেও এখন পুরো দস্তুর একজন প্রযুক্তি নিয়ে কাজ করা ব্যক্তি। তিনি প্রযুক্তি উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি মানুষের দরবারে পৌঁছে দেওয়া এবং সহায়ক প্রযুক্তি নিয়ে কাজ করেন। আমাদের আজকের অনুষ্ঠানটি যারা প্রযুক্তি নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হবে। আর আমরা তো বলেছি আমাদের এই অনুষ্ঠানটি গবেষণা ভিত্তিক। যারা প্রযুক্তি নিয়ে গবেষণা করতে চান, আশা করি তারা আমাদের আজকের অনুষ্ঠানটি থেকে উপকৃত হবেন। জি বন্ধুরা, আমাদের আজকের অতিথি ইন্টেলিয়াম টেক বিডির ফাউন্ডার এবং সিইও আশিকুর রহমান অমিত। অমিত ভাই, স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আহ, আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। আমাকেও শুনতে হবে অনুষ্ঠানটি দেখার জন্য, এবং আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অমিত নন তো? আপনি যদি শেষের কবিতার অমিত হয়ে থাকেন, এখানে কিন্তু লাবণ্য বা কেথি নেই, আমি নার্গিস আক্তার পলি রয়েছি সঙ্গে। অমিত ভাই। তো আমার জীবনের বেশিরভাগ সময় প্রযুক্তি নিয়ে কেটেছে। আমি অমিত হতে চাই, তবে সেটা প্রযুক্তির জন্য। সুন্দর। অমিত ভাই, আমাদের এই অনুষ্ঠান আমাকেও গুনতে হবে এর একটা ফরম্যাট আছে। আমরা কতগুলো সেগমেন্ট ধরে অনুষ্ঠানটি চালিয়ে যাই, কিন্তু যেহেতু আপনি প্রযুক্তি নিয়ে কাজ করেন, তাই সেই ফরম্যাটে না ফেলে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে যেতে চাই, যাতে করে আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন, যারা প্রযুক্তি ব্যবহার করেন, তারা উপকৃত হবেন। কি বলেন ভাইয়া? শিওর। আমিও খুব স্বাচ্ছন্দ্য বোধ করব, কারণ সত্যি কথা বলতে প্রযুক্তির বাইরে গিয়ে চিন্তা করা আমার জন্য খুব একটা কঠিন কাজ। হুম। তাহলে এই যে প্রযুক্তি নিয়ে আপনি কাজ করছেন, এই প্রযুক্তির হাত আপনি কিভাবে ধরলেন সেই গল্পটা যদি আপনি আমাদের একটু বলেন। যদিও ফরম্যাটে ফেলবো না, তারপরেও আমাদের এই অনুষ্ঠানে প্রথম যে একটা সেগমেন্ট আছে আমাকেও গুনতে হবে, কারণ আমার একটা গল্প আছে। এই প্রযুক্তির সাথে নিজেকে কিভাবে যুক্ত করলেন, যদি সেই গল্পটা আমাদের বলতেন। আপনি তো বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, এই গল্পটা একেবারেই, আমি যদি একটু প্রথম থেকে আসি, একেবারে ছোটবেলা থেকে আসি। হুম। প্রথম হচ্ছে যে আমি লেট ব্লাইন্ড। আমার 13 বছর বয়সে হচ্ছে গিয়ে দৃষ্টি শক্তি হারাই। আহ, হুম, হুম। এর আগে আমি আসলে দেখে লেখাপড়া করতাম, এবং আচ্ছা। ছোটবেলায় আমি যদি সেই নাইনটিজ এর কথা বলি, নাইনটিজ এ হচ্ছে আপনার প্রথম একজন বিজ্ঞানী যিনি আহ, আমেরিকান বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি প্রথম উইদাউট রিমোট উইথ রিমোট কন্ট্রোল উইদাউট পাইলট হচ্ছে গিয়ে প্লেন তৈরি করেন, যেটা আমেরিকান
আর্মি ফোর্সের জন্য। আহ, ওই বিষয়টা তখন ব্যাপক আলোচনা হয়। এটা 91 91 92 ঘটনা। তো ওই সময় থেকে হচ্ছে কি আমার একটা ইচ্ছা ছিল যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো। আচ্ছা। একেবারে ইচ্ছা ছিল। এর আগে ছোটবেলায় আমার অনেক ধরনের ইচ্ছা ছিল, যেটা হয় আর কি। হুম হুম 13 বছর বয়সে আমার যখন দৃষ্টি প্রতিবন্ধিতা আসে, এবং বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা সায়েন্স নিয়ে পড়তে পারে না, হুম এখন পর্যন্ত পারে না। তো যেহেতু সায়েন্স নিয়ে পড়তে পারে না, তো হচ্ছে গিয়ে বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের নিয়ে পড়ার জন্য ম্যান্ডেটরি হচ্ছে আপনার এইচএসসি, এবং এইচএসসি তে হচ্ছে গিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। সেই জায়গা থেকে আমার আসলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া হয়নি। তখন আমি যেটা করি যে আমার আসলে পড়াশোনা করতে হয় বাংলায়। And এটার অন্যতম একটা কারণ ছিল যে আমি দীর্ঘদিন ফ্যামিলির বাইরে ছিলাম, তখন ফ্যামিলিও চাচ্ছিল না যে আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে ঢাকার বাইরে গিয়ে পড়াশোনা করি। তো আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হই। ওটা একটা সম্পূর্ণ বেসরকারি কলেজ হওয়াতে হুম ওখানে অনেক বেশি সাবজেক্ট ছিল না, এবং আমার সাথে ম্যাচ করলো হচ্ছে বাংলা। তো আচ্ছা। বাংলা নিয়ে পড়াশোনা করলাম। And যেটা হয় যে ছোটবেলা থেকে এক ধরনের স্বপ্ন, তারপরে গিয়ে দেখা গেল আমি সেটা নিয়ে মানে ভিন্ন। সায়েন্স আর আর্টস হচ্ছে কি দুইটা দুই মেরুর জিনিস, হুম 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 এবং বাংলা হচ্ছে গিয়ে আর্টস এর মধ্যে আরেক মেরুর জিনিস। তো হুম, ওইখানে গিয়ে আমার বাংলা নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার খুব বেশি মনোযোগ দিয়ে লেখাপড়া যেটাকে বলে, ভালো স্টুডেন্ট, আগ্রহ না থাকার কারণে আমি আসলে সেটা ছিলাম না। আচ্ছা। আহ, আমি কোন রকম হচ্ছে আহ, আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করি। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমার মনে হয়েছে যে না, অনেক হয়ে গেছে আর না। হুম হুম তো আমি আসলে মাস্টার্স করি নাই। হুম হুম আমি সেই সময় করলাম কি, গ্রাজুয়েশন করার পর আমি বিভিন্ন ফ্রেন্ডস এর সাথে কিংবা হচ্ছে আমি একটা জবে ঢুকলাম। তার আগে আমার একটা কম্পিউটার ট্রেনিং এর সুযোগ হয়েছিল, প্রথম এবং শেষ। হুম হাতে খড়ি বলেন, বাংলাদেশ হুম ভিজুয়ালি ইম্প্যাক্ট পিপল সোসাইটি, ভিপস নামে একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সংগঠন আছে। হুম সেখানে আমি প্রথম হাতে করি পাই কম্পিউটার চালানো। এই জায়গায় একটু বলে রাখি যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা কম্পিউটার চালায় হচ্ছে স্ক্রিন রিডার দিয়ে। স্ক্রিন হুম রিডার হচ্ছে কি একটা সহায়ক প্রযুক্তি চালায়। সো স্ক্রিন রিডারের মাধ্যমে প্রথম কম্পিউটার শেখা, এবং ওটা ছিল অফিস অ্যাপ্লিকেশন। ওইখানে তৎকালীন ভিপসের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, এক দেড় মাস হুম, অফিসের মধ্যে ট্রেনিং এর পর তো একটা পরীক্ষা হয়। পরীক্ষার পর হচ্ছে ভাইভা ছিল। ভাইভা বোর্ডে উনি আমাকে অন্য কোশ্চেন না করে শুধু একটা কোশ্চেন, একটাই কথা জিজ্ঞেস করছেন যে তুমি আমাকে কথা দাও অন্তত দিনে 2 ঘন্টা তুমি কম্পিউটার ইউজ করবা। এবং হয়তো সেটারই কারণ হচ্ছে আজকে আমি প্রযুক্তি নিয়ে কাজ করতে পারছি। আমার প্রতিদিন 2 ঘন্টা করে আমি কম্পিউটারে টাইম দিতাম, কম্পিউটার নিয়ে পড়াশোনা করতাম, এবং কম্পিউটার শেখার পর সুযোগ হলো যে বিভিন্ন কম্পিউটার রিলেটেড বই পিডিএফ ডাউনলোড করে পড়া। হুম, এন্ড আমি যেখানে চাকরি করতাম কম্পিউটার ট্রেনার হিসেবে পরবর্তীতে 2009 সাল থেকে, সেখানে আমার কলিগ ছিলেন হচ্ছে সায়েন্স, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। হুম, হুম, তো উনি আমাকে নানা জিনিস হচ্ছে বুঝাতেন, এন্ড ইকুয়েশনস গুলি বুঝাতেন। সেখান থেকে কম্পিউটার শেখা। আচ্ছা। পরবর্তীতে আমি প্রোগ্রামিং শিখি। হুম হুম এইচটিএমএল দিয়ে শুরু করি, পিএইচপি, সিএসএস, দেন পাইথন শিখি। তো বাহ। তারপর আসলে এই জগতে আসা। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি ট্রেনার হিসেবে কাজ করেছি 2012 সাল পর্যন্ত। তারপর বিভিন্ন কর্পোরেটে কাজ করেছি। অ্যান্ড 2013 থেকে প্রায় 16 সাল পর্যন্ত কর্পোরেটে কাজ করেছি, এবং টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি আচ্ছা সফটওয়্যার কোম্পানিগুলিতে। আচ্ছা আহ, তারপর আসলে নিজস্ব কোম্পানি তৈরি করা আমার। এখন যেখানে আমি সিইও হিসেবে কাজ করছি, এর আগে আমি একটা লিমিটেড কোম্পানিতে ছিলাম, ইনোভেশন হুম হুম গ্যারেজ। এন্ড তারপর হচ্ছে গিয়ে নিজের সহায়ক আহ, প্রতিষ্ঠান হচ্ছে ইন্টেলিয়েন্ট টেক ব্রিজ তৈরি করি, আচ্ছা এবং বেসিক্যালি ইনক্লুসিভ প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আচ্ছা। আহ, অনেক বড় গল্প। তো ভাইয়া, এখন একটু জানতে চাচ্ছি যে প্রযুক্তি সম্পর্কে অনেকে জানে, কিন্তু প্রযুক্তি এবং সহায়ক প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি এবং অ্যাসিস্টিভ টেকনোলজির মধ্যে পার্থক্যটাকে যদি একটু আমাদের বলতেন।
হ্যাঁ, হ্যাঁ, প্রযুক্তি হচ্ছে একটা অনেক বড় সেক্টর, এবং এখানে সহায়ক প্রযুক্তি হচ্ছে যেই প্রযুক্তিগুলি আপনাকে সহায়তা করে। হুম বিশেষ করে প্রতিবন্ধী মানুষকে যে প্রযুক্তিগুলি সহায়তা করে সেগুলোকে সহায়ক প্রযুক্তি বা অ্যাসিস্টিভ টেক বলে। যেমন একটু আগে আমি স্ক্রিন রিডারের কথা বললাম। হুম হুম স্ক্রিন রিডার হচ্ছে একটা প্রযুক্তি যেটা দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা যে কোনো ডিভাইস, টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহার করে, লাইক কম্পিউটার, মোবাইল। হুম ঠিক হুম পাশাপাশি যারা শুনতে পায় না তাদের জন্য বিভিন্ন অ্যাসিস্টিভ টেক আছে। যেমন ধরেন তারা কিন্তু ফোনের সাউন্ড শুনতে পায় না, হুম হুম। তাহলে ফোন আসছে তারা বুঝে কিভাবে? তাদের ফ্ল্যাশ লাইট দিয়ে। ফ্ল্যাশ লাইটটা জ্বলে নেবে, অথবা হচ্ছে কি স্ক্রিনে চেঞ্জেস আসে। এই প্রশ্নটা এই আমি যে করতে চেয়েছিলাম যে এই যে আমরা দেখি কোনো মেসেজ করলে বা আমরা কল দিলে আমরা বুঝতে পারি, কিন্তু আপনারা এই ব্যাপারটা বা অ্যাসিস্টিভ টেকনোলজির মাধ্যমে এটা কিভাবে যে আমি আমি আপনি আমি একটা মেসেজ রিড করলাম, হ্যাঁ, সিন করলাম, এই ব্যাপারগুলো বা যেগুলো সহজে অনুমান করার মতো না, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয় বা এই প্রযুক্তির সাহায্যে আপনারা কিভাবে বুঝতে পারেন? প্রথমত হচ্ছে যে আপনারা যেভাবে হচ্ছে দেখেন, আমরা সেভাবে শুনি। এবং আচ্ছা। আপনারা যেমন হচ্ছে মোবাইলে মেসেজ টোন আসলে আপনি মেসেজটাকে ওপেন করেন, আমরা হুম হুম ওপেন করার পর যেটা হয়, আমি স্ক্রিন রিডার আসলে আমার যে টেক্সটটাকে আছে সেটাকে পড়ে দেয় আমি যখন টেক্সটের উপর টাচ করি। হুম হুম। স্ক্রিন রিডার মিনস হচ্ছে কি, এখানে আবার দুইটা টেকনোলজি ইউজ হয়। একটা হচ্ছে আহ, আমি কি মানে কিছু কিছু জায়গা আছে আমি আসলে টেকনিক্যাল টার্মসই ব্যবহার করতে হবে। আচ্ছা, তো একটা অবশ্যই জায়গা অবশ্যই। হচ্ছে যে টেক্সট গুলিকে কালেক্ট করে সে হচ্ছে অপারেটিং সিস্টেমকে পাঠায়, এবং হুম অপারেটিং হুম সিস্টেম হচ্ছে কি টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ মানে টেক্সটকে যে স্পিচে কনভার্ট করে হুম হুম। বা কথা বলে, সে টেক্সট টু স্পিচের মাধ্যমে আমরা বেসিক্যালি শুনি আচ্ছা যে আমার আচ্ছা। টেক্সটটা কি আসছে বা ইমেইলটা কি আসলো। হুম 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 আর স্ক্রিন রিডারের যে আরেকটা মূল স্ক্রিন রিডার ফিচার সেটা হচ্ছে যে আমরা যেখানে টাচ করি অথবা কিবোর্ড প্রেস করি তখন সে আসলে রিড অ্যালাউড করে যে হুম হুম হুম। আমি কোন বাটনটা প্রেস করলাম, অথবা সোয়াইপ করলে আমার কোন আইটেমটার উপর কার্সারটা গেল। আচ্ছা। আহ, বাংলাদেশে কি কি অ্যাসিস্টিভ টেকনোলজি রয়েছে এবং সেগুলো প্রতিবন্ধী মানুষকে কি কি ক্ষেত্রে সহায়তা করছে সেই বিষয়গুলো যদি একটু বলতেন। এটা অনেক বড় হচ্ছে। আমাদের 52, এখন মনে হয় 52 বছর হয়ে গেল, মনে হয় 52-53 বছর। মুক্তিযুদ্ধের 52-53 বছর পরেও বাংলাদেশের নিজস্ব অ্যাসিস্টিভ টেক নাই বললেই চলে। অনেকগুলি গবেষণা হয়েছিল। প্রথম স্ক্রিন রিডার নিয়ে গবেষণা হয় 2000, সরি, রাইট, 2008-09-এ। ব্র্যাক ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে গবেষণা করে। এরপর শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের মঙ্গলদ্বীপ এবং সুবচন নামে একটা স্ক্রিন রিডার নিয়ে কাজ করেন। বাংলাদেশে রিসার্চের সুযোগ কম, রিসার্চে হুম হুম। ফান্ডিং নাই। এক, সেকেন্ড হচ্ছে যে এই অ্যাসিস্টিভ টেক গুলি তৈরি করার জন্য প্রচুর ইনভেস্টমেন্ট প্রয়োজন। আচ্ছা। আহ, এই মার্কেটটা অনেক ছোট, হুম অ্যাসিস্টিভ হুম টেক প্রোডাক্টের মার্কেটটা অনেক ছোট। একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রতিবন্ধী মানুষরা নিজে এই প্রোডাক্ট গুলিকে কিনতে পারে না, তাদের আয় ক্ষমতা অনেক বেশি থাকে না। হুম হুম হুম। অ্যান্ড আমাদের সরকার, যারা মানে এনজিওস আছে, তারাও খুব বেশি অ্যাওয়ার না যে এই জায়গাগুলি থেকে ইনভেস্ট করে একটা প্রোডাক্ট বের করে নেন। যেমন আপনাকে যদি বলি যে বিশ্ববিখ্যাত স্ক্রিন রিডার সফটওয়্যার হচ্ছে কি জজ, হুম হুম জব অ্যাক্সেস উইথ হুম। স্পিচ। এটার প্রাইস হচ্ছে প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা। তো আচ্ছা। এইটা যখন তৈরি হয় তখন কিন্তু আমেরিকান গভর্নমেন্ট হচ্ছে গিয়ে ফ্রিডম সায়েন্টিফিক কোম্পানিকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়েছিল। এবং ইভেন এখন পর্যন্ত আপনি যদি আমেরিকায় কোনো মানুষ দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যায় বা দৃষ্টি হুম প্রতিবন্ধী হুম মানুষকে সরকারি ভাবে একটা প্রণোদনা দেওয়া হয় এসব হুম অ্যাসিস্টিভ হুম। টেক কেনার জন্য, আচ্ছা আচ্ছা। যেটা আসলে আমরা বাংলাদেশে পাই না। পায় না। ফলে বাংলাদেশে একদিকে অ্যাসিস্টিভ টেক নাই, দ্বিতীয়ত হচ্ছে আপনি জানেন যে বাংলা ভাষাটা অত্যন্ত জটিল। And আমরা কাজ করি হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে। হুম হুম বাংলা ভাষা অ্যাসিস্টিভ টেক কে প্রমোট করার জন্য এই সহায়ক প্রযুক্তি নিয়ে গবেষণা একদিকে কম, দেন উদ্ভাবনও হচ্ছে গিয়ে কম। হুম হুম। ফলে এখন পর্যন্ত আমরা
যে জিনিসগুলি ইউজ করছে বাংলাদেশের হুম প্রতিবন্ধী হুম। মানুষরা, সেগুলি সবগুলি আসলে বাইরের প্রোডাক্ট। আচ্ছা। আহ, আচ্ছা, এখন যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি প্রযুক্তি ব্যবহার করছেন এবং প্রযুক্তি বাংলাদেশে আনছেন, প্রযুক্তি সম্পর্কে মানুষকে শেখাচ্ছেন, এতগুলো রোল প্লে করছেন, কোন রোলটা প্লে করতে আপনার বেশি ভালো লাগছে? অ্যাডভোকেসি, ইনস্ট্রাক্টরিং, নাকি টেকনোলজিক্যাল ডেভেলপার? আহ সত্যি কথা যদি বলি যে আমি এখন ম্যানেজমেন্টে কাজ করি, লাইক আমাকে কোম্পানি চালাতে হয়। আচ্ছা আচ্ছা। আমার আন্ডারে যারা আছে তাদের পরিবারকে দেখতে হয়, রাইট? হুম তো হুম হুম আমার দিন শেষে হচ্ছে কি কম্পিউটার মানে কোম্পানি গ্রোথ নিয়ে কাজ করতে হয়। হুম এই হুম জায়গাগুলিতে আমি মোটেই হচ্ছে কমফোর্টেবল না। আমি আসলে কোডিং করতে পছন্দ করি, যেটা আমি হুম হুম। বিগত 4-5 বছর ধরে করতে পারি না। আচ্ছা And আমি ওখানে বেশি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা। ও জায়গাটা চ্যালেঞ্জিং, এন্ড হচ্ছে আমি নিজের মতন করে আসলে প্রোডাক্ট ডেভেলপ করতে পারি, কিন্তু আসলে এটা হয়ে যায় না, হয় না। হুম হুম হুম। আমি নিজেকে ডেভেলপার হিসেবেই তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু হুম হুম। কিভাবে কিভাবে আসলে উদ্যোক্তা হয়ে গেলাম। আহ, আচ্ছা হ্যাঁ, এর আহ, পিছনে একটা ছোট ঘটনা আছে অবশ্য। আচ্ছা আচ্ছা। হুম হুম হুম, sure. ইটস কোয়াইট ডিফারেন্ট যে বাংলাদেশে আহ, আসলে বাংলাদেশে এক্সাম্পল তৈরি করা ছাড়া আপনি আসলে কোনো কিছু আগাতে পারবেন না। তাই। আহ, আমি যখন বিভিন্ন কোম্পানিতে জব করেছি, আমি চেয়েছিলাম যে সেই জায়গা থেকে আসলে অ্যাসিস্টিভ টেক গুলি প্রমোট হোক। হুম কিন্তু হুম। যেহেতু এটা মার্কেট নাই এন্ড হচ্ছে সরকারিভাবে ওরকম সহায়তা নাই, সেক্ষেত্রে টেক ইন্ডাস্ট্রি আসলে খুব বেশি আগ্রহী না এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে। সেই জায়গা থেকে আসলে নিজেকেই শুরু করতে হয়েছে, এবং নিজেকে শুরু করতে গিয়ে আমি আসলে ম্যানেজমেন্ট লেভেলে চলে আসছি। আচ্ছা। উম, ভাইয়া, আপনার উম, ব্যক্তিগত জীবন নিয়ে একটু কথা বলতে চাই। আপনার ব্যক্তিগত জীবনের সাথে প্রযুক্তি কতটা জড়িয়ে আছে, আর একটু আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। আপনার আশেপাশের মানুষ, আপনার পরিবারের মানুষ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমি আমার ফ্যামিলির হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ছেলে। আমার 3টা বোন, আচ্ছা। এন্ড আমার হচ্ছে 3 ছেলে 1 মেয়ে। তো এটা মাশাআল্লাহ। নিয়ে হচ্ছে আমার পরিবার। হুম হুম। টেকনোলজি, টেকনোলজি সব জায়গায়। আহ, আমার 24 ঘন্টার জন্য আসলে টেকনোলজি, প্রতিটা মুহূর্তেই টেকনোলজি। কারণ আমি যখন আপনার সাথে কথা বলছি থ্রু হুম টেকনোলজি, আমাকে অফিসের কাজগুলি টেকনোলজি দিয়ে করতে হয়। ইভেন হুম আমরা কিছু অ্যাসিস্টিভ টেক নিয়ে যেহেতু কাজ করি, আমাদের কিছু টেক আছে যে লাইক আপনার টেক্সটকে অ্যানালাইসিস করা, হুম যেটার হুম জন্য হুম। আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো আচ্ছা মাঝে আচ্ছা। মাঝে আমার মানে বাচ্চার বইয়ের হচ্ছে যে ছবি তুলে বলতে হয়, হুম হুম বলে হুম। যে বাবা এটা কি লেখা আছে একটু পর বলো। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। আমাকে ছবি তুলে আসলে ওকে সাপোর্ট দিতে হয়। আচ্ছা, তো বাহ। এগুলো হচ্ছে প্রতিটা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমার আসলে টেকনোলজি। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। বাহ। আহ, ভাইয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এখন অনেক ফ্রেন্ড তৈরি করে, অপরিচিত মানুষগুলো কিন্তু বন্ধু হয়ে যাচ্ছে। আপনার জানা এমন কোনো প্রেমের গল্প কি আছে, যারা সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে ছেলেটা কিংবা মেয়েটা শারীরিক অথবা কোনো ধরনের প্রতিবন্ধক প্রতিবন্ধিতার জন্য গল্পের মোড় ঘুরে গেছে? আম, আপু, আমার আমার বেসিক লাইফটাই হচ্ছে গিয়ে টেকনোলজি নিয়ে। তো হুম হুম। যেটা হয় যে আমি খুব বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাক্টিভ হওয়ার সুযোগ হয় না। হয় না, সুযোগ এত হয় না এত এই দায়িত্ব, এত কারণে এত কাজ। সবকিছু আচ্ছা মিলে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। ইভেন আমার আচ্ছা ফেসবুক অ্যাকাউন্ট নাই। আচ্ছা। তবু দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল স্পেশাল পারফরমেন্স এন্টারটেইনমেন্ট এর নাটক বিভাগে যদি আপনারা যান, সেখানে গিয়ে আমাদের একটা নাটক দেখবেন, ধূসর দিনে আবার দেখা। এই নাটকে কিন্তু এরকম একটা গল্প উঠে এসেছে, প্রযুক্তি ব্যবহার করে একটা ছেলে এবং একটা মেয়ের সম্পর্ক এবং তারপর টানাপোড়েন। আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এছাড়া আমাদের অনেকগুলো নাটক আছে এবং শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে ঐতিহাসিক নাটক শাহজাদার ফাঁসি। নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলে যাচ্ছে আবার অমিত ভাইয়ের কাছে। অমিত ভাই, আপনি তো অ্যাসিস্টিভ টেকনোলজি নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধীদের শিক্ষা ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধীদের জন্য কি কি প্রযুক্তি রয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেটা কতটা ব্যবহার তারা করতে পারছে, যদি একটু বলতেন।
দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য যদি আমি একেবারে শিক্ষা ক্ষেত্রে বলি, এখন প্রযুক্তি আছে হচ্ছে ব্রেল প্রিন্টার। এখন পর্যন্ত আহ, বাংলাদেশে প্রায় 40টার উপরে ব্রেল প্রিন্টার আছে, হুম, যেগুলো বেশিরভাগই এনজিওস দের। দুইটা ইউনিভার্সিটিতে আছে, হুম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এন্ড খুলনা ইউনিভার্সিটি। আচ্ছা। And, সরকারের যদি বলি, সরকারের একটা ব্রেল প্রেস আছে, টঙ্গী ব্রেল আচ্ছা। প্রেস, সেখানে একটা ব্রেল প্রিন্টার আছে। হুম, এই এবং 18টা এনজিও দের হচ্ছে গিয়ে ব্রেল প্রিন্টার আছে, যারা এই ব্রেল প্রিন্টার গুলির মাধ্যমে হুম, হুম, আপনি জানেন যে প্রি প্রাইমারি থেকে এবং প্রি প্রাইমারি থেকে 9 পর্যন্ত সরকার ব্রেল বই দেয়। এই হুম, হুম, পুরাটাই অ্যাসিস্টিভ টেক দিয়ে হয়, অর্থাৎ ব্রেল প্রিন্টার এন্ড হচ্ছে গিয়ে ব্রেল কনভার্সন সফটওয়্যার গুলি দিয়ে হয়, যেটা আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি। অ্যান্ড দেন হচ্ছে আপনার বাংলাদেশে ব্যবহারের জন্য একমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ব্রেল ডিসপ্লে আছে। ব্রেল ডিসপ্লে মিনস হচ্ছে আপনার কম্পিউটারে যেটা হুম, হুম। লেখা আসবে সেটা হচ্ছে কি ব্রেইলে হচ্ছে আউটপুট আসবে। তাহলে কি এর আমি বাদে দৃষ্টি আমরা বলতে পারি যে যারা কর্মরত রয়েছেন, বিভিন্ন শিক্ষক এবং বিভিন্ন অফিস আদালতে যারা চাকরি করছেন, তাদের জন্য এই অ্যাসিস্টিভ টেকনোলজি কিছু এই যেগুলোর কথা আপনি বলছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা এই রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো বলেছেন, এখানে শিক্ষক এবং অফিস আদালতে যারা চাকরি করছেন, তাদের জন্য তো অ্যাসিস্টিভ টেকনোলজি তাহলে এগুলো রিলেটেডই, তাই না? হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন অফিসে কাজ করার জন্য আপনার মাইক্রোসফট অফিস আমরা ব্যবহার করি, রাইট? হুম, হুম, তো হুম, আপনার পিসিতে যদি একটা স্ক্রিন রিডার দিয়ে দেওয়া হয়, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ইজিলি হচ্ছে কি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এন্ড ইন্টারনেটে হচ্ছে গিয়ে কাজ করতে পারছে। হুম, হুম, হুম। আর কিছু লাগতেছে না এক্সট্রা করে, হ্যাঁ, আচ্ছা। রাইট। এন্ড হচ্ছে আহ, যদি শিক্ষকের কথা বলি, হুম, শিক্ষকদের জন্য আপনার এখন শিক্ষক বাতায়ন সহ নানা ধরনের ওয়েব প্ল্যাটফর্ম আছে, যেখানে অ্যাসিস্টিভ টেক ব্যবহার করে তারা সেই কন্টেন্ট পাচ্ছে। ওসিআর টেকনোলজি বলে একটা টেকনোলজি আছে, যেটাকে যে কোনো ইমেজকে হচ্ছে কি টেক্সট করে দিতে পারে। সো হুম, হুম, শিক্ষকরা হচ্ছে কি বইয়ের ছবি তুলে আর বইকে স্ক্যান করে সেটাকে টেক্সট করে পড়ে হুম, হুম, হুম। আহ, বাচ্চাদেরকে হচ্ছে পড়াতে পারছে। সো আচ্ছা, আচ্ছা, নানা ধরনের অ্যাসিস্টিভ টেক আছে, যেগুলি কিছুটা আচ্ছা। ফ্রি, কিছু হচ্ছে এই পেইড। পার্সন ভাইয়া, বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয় অ্যাসিস্টিভ টেকনোলজি নিয়ে কি কি কাজ করছে যদি? বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রি অ্যাসিস্টিভ টেক নিয়ে কাজ করা শুরু করে 2016 সালে। হুম, হুম, ওই সময় আমার একটা সুযোগ হয়েছিল, সেই সময় একটা গ্রুপের সাথে আমরা একটা ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করে দিয়েছিলাম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে। যে সেখান থেকে দুইটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য ছিল হচ্ছে স্ক্রিন রিডার সফটওয়্যার অ্যান্ড টেক্সট টু স্পিচ। হুম, হুম, হিয়ারিং ইম্পেয়ার্ড মানুষের জন্য ছিল সাইন টু টেক্সট, অ্যান্ড ব্রেইল টেকনোলজির জন্য ছিল হচ্ছে গিয়ে টেক্সট টু ব্রেইল কনভার্টার। হুম, হুম, এই হুম, কাজগুলি শুরু হয়েছিল। স্ক্রিন রিডারের বিষয়টা হচ্ছে যে এটা এটা প্রথমে একটা টেক কোম্পানি শুরু করে, মাঝখানে ছেড়ে দিতে হয় কারণ প্রচুর রিসোর্স নাই। অ্যান্ড হচ্ছে ফাইনাল প্রোডাক্ট হিসেবে ডেভেলপ করার মতন কিছু ছিল না। এটা রিটেন্ডার হয়, রিটেন্ডার হওয়ার পর আবারও কাজ শুরু হয়। তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা নামে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছিল আইসিটি মিনিস্ট্রি আন্ডারে, সেখানে আসলে এগুলি নিয়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছিল বেসিক্যালি। আচ্ছা। তো এখানে আর কি কি তারা করতে পারে, আপনার যদি কোনো পরামর্শ বা সুপারিশ থাকে? দেখেন আপু, বাংলাদেশে যদি অ্যাসিস্টিভ টেক মানে টেককে হচ্ছে গিয়ে প্রমোট করতে হয়, তাহলে প্রথমে যেটা করতে হবে যে বাইরে যে স্টেপ টেক গুলি আছে সেগুলোকে বাংলাদেশে এভেলেবেল করতে হবে। কিন্তু হুম, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে অ্যাসিস্টিভ টেক প্রোডাক্টের জন্য কোনো এইচএস কোড নাই। হুম, 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 এইচএস কোড হচ্ছে গিয়ে আমদানির ক্ষেত্রে একটা কোড থাকে, যার মাধ্যমে আপনি কোনো প্রোডাক্ট আনেন, আমদানি করেন। আচ্ছা। যেমন আমরা যখন ব্রেল প্রিন্টার বাইরে থেকে আনি, আমাদেরকে আনতে হয় নর্মাল প্রিন্টারের এইচএস কোডে। হুম, হুম, ফলে এটার শুল্ক ও মূল্য সংযোজন কর অনেক হুম, বেড়ে যায়, 31 আচ্ছা। 32% হয়ে যায়। হুম, হুম, তো হুম, একটা প্রোডাক্টের দাম যদি 3 লাখ টাকা হয়, সেটা 31% যোগ হয়ে কত যোগ হয়, অনেক তারপরে এটার বেশি। সাথে ভ্যাট হুম, ইনক্লুড হুম, হয়। হুম, এরকম সব অ্যাসিস্টিভ টেকের যেহেতু এইচএস কোড নাই, সে কারণে সব প্রোডাক্টই হচ্ছে আমদানি করতে হয়। হুম, হুম, সরকার যেটা সবচেয়ে বড় উদ্যোগ নিতে পারে সেটা হচ্ছে যে অ্যাসিস্টিভ টেক গুলিকে শুল্ক মুক্ত
হুম হুম। এবং হচ্ছে বা আমদানি করার একটা ব্যবস্থা করা, অথবা আচ্ছা, মানে সর্বনিম্ন একটা হচ্ছে রেট একটু দিয়ে সেটাকে সহজলভ্য আমদানি করা। করার ব্যবস্থা, সহজলভ্য করা। আচ্ছা, ভাইয়া আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টকে নিয়ে যদি কিছু বলেন। আমি আসলে এটার একজন শ্রোতা বলতে পারেন। আমি এর আগে অনেকগুলি নাটক, যেহেতু যে মানে বই পড়ার অভ্যাস আছে, তো নাটকগুলি অনেকগুলি নাটক দেখা হয়েছে, অনেকগুলি হয়তো দেখাও হয়নি। কিন্তু এটা একটা ভালো উদ্যোগ, এবং হচ্ছে নাটক, কবিতার পাশাপাশি এই ধরনের উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। এবং আরো বেশি হচ্ছে টেকনোলজি নিয়ে আহ, অনুষ্ঠান করার জন্য অনুরোধ করি, তাহলে হচ্ছে মানুষ অ্যাওয়ার হবে। হুম এবং আপনাদের যেহেতু অনেক বেশি ভিউয়ার্স, হুম তো হুম। মানুষ আসলে অনেক বেশি সচেতন হবে। যত আমরা মানুষকে সচেতন করতে পারবো, আমাদের এই টেকনোলজিতে বাধাগুলি ততই দূর হবে আস্তে আস্তে। সুন্দর ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। সুধী দর্শক, আপনারা এতক্ষণ ধরে টেকনোলজি এবং অ্যাসিস্টিভ টেকনোলজি নিয়ে অনেক কথা শুনলেন। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের এই স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের সকল কার্যক্রমও কিন্তু অ্যাসিস্টিভ টেকনোলজির মাধ্যমে সম্পাদন করা হয়। অ্যাসিস্টিভ টেকনোলজির মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী একদল সাংস্কৃতিক মনা মানুষ নাটক লিখে, নাটক নির্মাণ করে, তাতে কণ্ঠ দেয় এবং ইউটিউব ও ফেসবুক ফ্যান পেজের জন্য কন্টেন্ট তৈরি করে। আমাদের নির্মাণ করা অনুষ্ঠানগুলো উপভোগ করতে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে আসার অনুরোধ রইল। এবং আগামী পর্বগুলোতে আর কোন কোন অতিথিকে আপনারা আমাদের এই আমাকেও গুনতে হবে অনুষ্ঠানে দেখতে ও শুনতে চান, তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ফিরবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, থাকবেন স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের সাথে। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়। আমাকে গুনতে হবে, অবশ্যই গুনতে হবে।